প্রস্তুতি থাকলেও বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থায় নেই খালেদা জিয়া, জানালেন বিএনপির মহাসচিব। রোগ মুক্তিতে উপদেষ্টা পরিষদ সভায় দোয়া। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন তফসিল, জানিয়েছেন ইসি। গণভোট নিয়ে প্রচারণার পরিকল্পনা। রাজনীতি অর্থনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি, চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ, দাবি জামায়াতের। এবং ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতাই জরুরি, বললেন বিশেষজ্ঞরা। ভবন নির্মাণে আগে সমন্বিতভাবে নকশা প্রণয়নের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যবস্থা থাকলেও তার শারীরিক অবস্থায় ধকল সামলানোর মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া চাইলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় দলের পক্ষ থেকে হাসপাতালের আশেপাশে ভিড় না করার আহ্বান জানানো হয়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গণতন্ত্রের জীবন্ত প্রতিচ্ছবি বেগম খালেদা জিয়া ১৯৮১ সালে দলের দায়িত্ব নেয়ার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার আর মানুষের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। গেল ১৭ বছর রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত হন তিনি। জেল জুলুমে শরীরে বাসা বাঁধে নানা রোগ। ৫ই আগস্টের পর নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন তিনি। চলতি মাসের ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে সিসিইউতে ভর্তির পরামর্শ দেন। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় না করার অনুরোধ জানান দলের নেতারা। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তিনি দেশবাসীর কাছে ডক্টর জাহিদ দোয়া চেয়েছেন ম্যাডামের জন্য, যে গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেন তিনি দেখে যেতে পারেন। নিজ নিজ ঘরে গিয়ে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে তাকে দ্রুত সুস্থতা দান করে। এবং আমি আপনাদেরকে আল্লাহর রহমতে তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন। আর দেশের রাজনীতিতে আপোষহীন নেত্রীর উপস্থিতি খুব বেশি প্রয়োজন বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আল্লাহ দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন, তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি এদেশের গণতন্ত্রের নিরাপত্তা, এদেশের রাষ্ট্রের নিরাপত্তা, এদেশের সার্বভৌমত্বের নিরাপত্তা, তিনি এদেশের স্বাধীনতার নিরাপত্তা। এদিকে শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব তার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা তুলে ধরেন। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। বিজয় দিবস উদযাপন কমিটির এই সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরার কারণ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। পোস্টটা দিয়েছেন, এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা, আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে দোয়া ও মুনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মুনাজাত পরিচালনা করেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বৈদেশিক অনুদান রেগুলেশন সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে তিনি একথা জানান। এই সময় একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুতি জানিয়ে গণভোটের ব্যাপক প্রচারণায় তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হবে বলেও জানান সিইসি। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন। রাজধানীর একটি প্রস্তাবিত ভোট কেন্দ্রে এ অনুশীলন পরিদর্শন করেন সিইসি এএমএম নাসির উদ্দিন।
পরিদর্শন শেষে সিইসি নির্বাচনের তফসিল নিয়ে কথা বলেন, জানান ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসছে ঘোষণা। একাধিকবার বলছেন তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন তফসিল হলে। একটা সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশন উপহার দেওয়ার যে একটা ওয়াদা দিয়েছে সেটা আয়োজন করতে গেলে একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহ থাকা দরকার, কী ধরনের পরিবেশ থাকা দরকার, ভোটারদের কিউ কীরকম হবে, পুলিং অফিসাররা কীরকম করে বসবে, প্রিসাইডিং অফিসাররা কীরকম করে বসবে, সার্বিক বিষয়াদি, ইভেন আপনাদের সাংবাদিক ভাইদের ভূমিকা কীরকম হতে পারে, যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি এই একটা মক ভোটিংয়ের এক্সারসাইজের মাধ্যমে। তো গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500 প্লাস যে পোলিং সেন্টার ঠিক করেছি, whether this number of polling stations are sufficient or not. একদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য ইসি প্রস্তুত উল্লেখ করে গণভোটের জন্য ব্যাপক প্রচারণা শুরুর কথাও জানান তিনি। এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে, আমরা সাথে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক উন্নতি ভোটের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন সিইসি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে, এবং আমরা তো কন্টিনিউয়াসলি উই আর কোঅর্ডিনেটিং উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিজ। আপনারা দেখতেছেন, আপনারা কভার করেছেন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অর্থনীতির সঙ্গে রাজনৈতিক পথরেখাও স্থিতিশীল হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ব্যবসায়ীদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তাভাবনায় পরিবর্তন দরকার। অনুষ্ঠানে জামাতে ইসলামী আমির বলেন, চাঁদাবাজি দুর্নীতির কারণে ব্যবসায়ীরা নিরুৎসাহিত হচ্ছেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় তারা এইসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার আরও একটি প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং ব্যবসায়ীরা। এতে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, ব্যাংক খাতের সংকট কাটতে আরও 10 বছর সময় লাগবে। আইনগতভাবে তাদেরকে ডিফল্টেশন ডিক্লেয়ার করা, এই যে প্রচেষ্টা, এখানে আমরা এই মানি লোড কোডটাকে আরো কিভাবে এফিশিয়েন্ট করা যায় সেই জন্য সিস্টেমেটিক্যালি এখানে অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের তাগিদ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি এই সমাজ ঠিক হবে। তবে হ্যাঁ, একদিনে হবে না, স্টার্ট হবে, তারপরে আগাবে, গ্র্যাজুয়ালি একটা চেঞ্জ ইনশাল্লাহ আসবে। বেসরকারি বিনিয়োগের চেয়ে সরকারি বিনিয়োগের দিকে বেশি নজর দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনে ক্যাপিটাল মার্কেটে শুধু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট না, সরকারকে কেন IMF এর পেছনে দৌড়তে হবে $4 বিলিয়ন, অনলি $4 বিলিয়ন। চিন্তা করে একটা সরকারকে $4 বিলিয়ন জন্য IMF এর পেছনে ঘুরতে হবে, এতগুলো কন্ডিশন দিয়ে। হোয়াট হ্যাপেন টু দ্য ক্যাপিটাল মার্কেট? সারা দুনিয়াতে মানুষ ইকুইটি নিচ্ছে, বন্ড নিচ্ছে, so many products are available. বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমূল পরিবর্তনের তাগিদ দিয়ে তিনি বলেন, এক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। স্বাস্থ্য খাতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার। একই সঙ্গে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, শিক্ষা খাতকে একটা আমূল পরিবর্তনকে আমাদের জনগণের উন্নয়নের উপযোগী করার জন্য সবচেয়ে বেশি শিক্ষা খাতকে ঢেলে সাজানো দরকার। বিএনপি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বলেও জানান দলটির মহাসচিব। বাংলাদেশ শুধু নয়, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে, একটা যেখানে সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিং এ থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই বিষয়টা আমরা দেখতে চাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এখনও দুর্দশা কাটেনি কড়াইল বস্তিবাসীর। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন করে বাঁচার লড়াই চালাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। যে ঘরগুলো একসময় ছিল মানুষের আশ্রয়, আজ সেগুলো শুধু পোড়া লোহা, গলে যাওয়া টিন আর ছাইয়ের স্তূপ। আসবাবপত্রের খোঁজে এখনও ভাঙ্গা ঘর হাতড়ে বেড়াচ্ছেন বস্তিবাসীরা।
4 দিন আগে রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে যায় 1500 ঘর। শামসুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। যেন এক দীর্ঘ দুঃস্বপ্ন। 16 ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুন গ্রাস করেছে করাইল বস্তির বড় অংশ। পুড়ে ছাই হয় অন্তত 1500 বসতঘর ও দোকানপাট। সব হারিয়ে এখনো খোলা আকাশের নিচে দিন কাটছে বস্তিবাসীর। আগুনের 4 দিন পরও রয়ে গেছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুমুঠো খাবারের সংস্থানে ছোট্ট শিশুদের নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে পরিবারের অন্য সদস্যদের। বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বেশ কিছু সংগঠন। চুলকানির পেশেন্টগুলো আমরা অনেক বেশি পাচ্ছি, স্কিনের সমস্যাগুলো, ঠান্ডা কাশিও অনেক বেশি, যেহেতু এখানে অনেক ধুলাবালি, সেক্ষেত্রে ঠান্ডা কাশির ওষুধও অনেক লাগতেছে আমাদের। তবুও হাল ছাড়েনি করাইল বস্তির মানুষ। স্থানীয় স্বেচ্ছাসেবক আর বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে ক্ষতিগ্রস্তদের পাশে। কেউ দিচ্ছে শুকনো ও রান্না করা খাবার, কেউ বা পোশাক। চেষ্টা করেছি যে ভিতরে যারা বঞ্চিত হয়, নর্মালি যারা বাসা ছেড়ে বেরোতে পারতেছে না, তাদের কাছে যত খাবারটা পৌঁছে যায়। যেহেতু কষ্ট করে হলে আমরা ভিতর দিয়ে ঘুরে একটু কষ্ট হয়েছে আমাদের, কিন্তু আমরা অ্যাটলিস্ট মনে করি যে আমরা ভিতরে যারা বঞ্চিত হচ্ছিল তাদেরকে দিতে পারছি। ধ্বংসস্তূপের উপর আবারও নতুন করে ঘর বানানোর চেষ্টা চলছে। অনেক কিছুই ক্ষতি হয়েছে, মাল জিনিস সব ছিল, ফ্রিজ, টিভি, শোকে সবই ছিল, সব জিনিসই পুড়ে গেছে, কিছুই বাই করতে পারিনি। অনেকে হান্ডি পাতিল পাইছে, বালিশ পাইছে, আমরা এগুলো কিছুই পাইনি। এখন থেকে আমরা শূন্য হাতে এখানে আছি। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। আমি পরনে যেটা ছিল শার্ট এবং প্যান্ট, আমার 2টা ছোট ছোট বাচ্চা ছিল, তাদের সাথে বের করে 1.5 ঘন্টা হেঁটে আমি তাদের অন্য স্থানে ছড়িয়ে দিয়ে আসি। আমগরে তো বাড়িঘর কিচ্ছুই নেই, মানে কোনো কিছুই বাঁচাতে পারিনি। আগুনে সব হারানো মানুষের চোখে মুখে এখনো আশার আলো। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা। আগুন নিভে গেছে, কিন্তু করাইল বস্তির মানুষের চোখের পানি এখনো শুকায়নি। ঘটনার 4 দিন পরে ধ্বংসস্তূপের ভিতরে হাঁটলে বোঝা যায় আগুন শুধু ঘরই পোড়ায়নি, পুড়িয়েছে বস্তিবাসীর আশা, স্বপ্ন এবং বাঁচার সবটুকু শক্তি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ভবন নির্মাণের ক্ষেত্রে স্থপতি, প্রকৌশলী ও ডেভেলপার প্রতিষ্ঠানের সমন্বয়ে ভূমিকম্প প্রতিরোধী নকশা প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, অবকাঠামো নির্মাণের আগে মাটির সক্ষমতা পরীক্ষা করা জরুরি। রাজধানীর একটি হোটেলে ভূমিকম্প সচেতনতা বিষয়ক সেমিনারে এমন কথা বলেন বক্তারা। জানান, ভূমিকম্পে আতঙ্ক নয়, দরকার সচেতনতা। মফিউর রহমানের রিপোর্ট। আমাদের ফায়ারে আমরা কতটুকু সচেতন? ভূমিকম্পে সচেতনতা বাড়াতে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের কৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আধুনিক ও ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন জাপানের 2 প্রকৌশলী। এতে দেশের অবকাঠামো খাতে নির্মাণ ত্রুটির বিষয়গুলো তুলে ধরেন প্রকৌশলী আব্দুল্লাহ আল চৌধুরী। বর্তমানে যে ভূমিকম্পটা হলো, আমরা বিল্ডিং যখন ডিজাইন করব, নেক্সট অ্যাক্সিলারেশন কোনটা ধরে ডিজাইন করব, আমাদের এই ডাটাগুলো হচ্ছে পুরনো ডাটা। সো সাইসমোলজিদের কাছে অনুরোধ থাকবে, আমরা যেন গ্রাউন্ড মোশন স্টেশন বেশি বেশি বসাইয়া আমরা দেখতে হবে যে আমাদের বর্তমানে এবং আগামীতে যে বিল্ডিংগুলো আমরা ডিজাইন করব, সেটার স্টেশনটা থেকে যে রেকর্ডগুলো পাবো, সেগুলো দিয়ে আমরা ডিজাইন করব। ভবন নির্মাণের আগে অংশীজনদের সঙ্গে নিয়ে নকশা নিয়ে পরিকল্পনা করার আহ্বান জানান বুয়েটের সাবেক এই অধ্যাপক। ডেভেলপার্স এন্ড দেন আর্কিটেক্টস আর ইঞ্জিনিয়ার একসাথে বসা দরকার সবসময়। ইদানিংকালে আমি দেখতেছি দি সিচুয়েশন হ্যাজ ইমপ্রুভড ভেরি মাচ। আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়াররা প্রায় বড় বিল্ডিং করতে গেলে পরেই আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়াররা বসতেছে প্রথমেই বসতে হবে। বড় ভূমিকম্প হলে এরপর কয়েক ধাপে আফটারশক আসতে পারে জানিয়ে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। অ্যাওয়ারনেস এবং প্রিপেয়ারনেসের মাধ্যমে আমরা হয়তো লস এবং। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে ঢাকা 18 আসনের 4 মনোনয়ন প্রত্যাশী। তুরাগ, উত্তরখান, দক্ষিণখান ও উত্তরা সহ 4 থানার 20,000 মানুষের মাঝে খাবার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন ও আফাজ উদ্দিন। তারা বলেন, রাষ্ট্রের অবহেলা অন্যায়ের কাছে মাথা নত করেনি বেগম জিয়া। তার আরোগ্য লাভের দেশবাসী দোয়া চান উত্তর মহানগর নেতারা। আপনারা মন থেকে
উদার মনে উজাড় করে আমার কাছে দোয়া চাইবেন। আমি মনে করি আপনাদের সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই মিলে আমার মায়ের সবাইকে বলার জন্য দোয়া করি। আল্লাহ অবশ্যই মাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে আসবে। উনি আমাদের কাছে এসে আমাদের বিএনপি হালদারে দেশের মানুষের হালদারে দেশের মানুষের পাশে থেকে দেশ সেবা করার জন্য সুযোগ পায়। আপনি এই জন্য ওনার জন্য দোয়া করবেন। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নির্যাতন মূলত একটি রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে, এমনটা জানিয়েছেন জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি। মারধর, ইলেকট্রিক শক, যৌন নির্যাতন সহ গাজাবাসীর উপর চালানো ভয়াবহ নিপীড়নের চিত্র উঠে সংস্থাটির প্রতিবেদনে। যদিও এইসব অভিযোগকে ভ্রান্ত তথ্য বলে ব্যাখ্যা দিয়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন। ঐশী আলমের রিপোর্ট। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েল। মাসের পর মাস এদের অনেককে আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি, এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি। সংস্থাটি বলছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে নির্যাতন চালাচ্ছে তা মূলত একটি রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। দেশটির প্রশাসনিক আটক আইন এবং আনলফুল কম্ব্যাটেন্টস আইনের আওতায় দীর্ঘ সময় ধরে আটকে রাখার সমালোচনাও করে জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি। কমিটির ওই প্রতিবেদনে আটক অবস্থার নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। ফিলিস্তিনিদের নিয়মিত খাবার ও পানি থেকে বঞ্চিত করা, মারধর, ইলেকট্রিক শক, ওয়াটারবোর্ডিং ও যৌন নির্যাতন করা হয়েছে। স্থায়ীভাবে শিকল পরিয়ে রাখা, টয়লেট ব্যবহার করতে না দেওয়ার অভিযোগও আছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে জাতিসংঘকে পক্ষপাত দুষ্ট সংস্থা বলে অভিযোগ করে আসছে। এ প্রতিবেদনের পর ইসরায়েল কোনো মন্তব্য করেনি। যদিও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড্যানিয়েল মেরন এসব অভিযোগকে ভ্রান্ত তথ্য হিসেবে আখ্যা দিয়ে বলেন, ইসরায়েল নৈতিক মূল্যবোধ ধরে রেখে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ঐশী আলম, মোহনা সংবাদ। নানা বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিপিএলের গেল আসর সমালোচনার তুঙ্গে ছিল, যার মধ্যে সবচেয়ে বড় বিতর্ক ছিল স্পট ফিক্সিং নিয়ে। এরই ধারাবাহিকতায় আসন্ন বিপিএলে ফিক্সিংয়ের অভিযুক্ত ক্রিকেটারদের খেলা হবে না বলে আগেই জানায় বিসিবি। এবার সেই ফিক্সিং সন্দেহে থাকা ক্রিকেটারদের নাম বিপিএলে নিলাম থেকে বাদ দিয়েছে বিসিবি। অভিযুক্ত ক্রিকেটাররা হলেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদুজ্জামান, সঞ্জামুল হক এবং শফিউল ইসলাম। গেল আসরে বিজয় দুর্বার রাজশাহী এবং মোসাদ্দেক ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে 2025-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সিজিকেএস ক্লাব সমিতি আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক। খেলা আয়োজনের ক্ষেত্রে স্পন্সর এবং অন্যান্য আনুষঙ্গিকতা এই ক্ষেত্রে কাজ করছে, যেটাকে আমাদের অতিক্রম করে একটা সাবলীল পরিবেশে ফিরে যেতে হবে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রস্তুতি থাকলেও বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই খালেদা জিয়া, জানালেন বিএনপি মহাসচিব। রোগ মুক্তিতে উপদেষ্টা পরিষদ সভায় দোয়া। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল, জানিয়েছে ইসি। গণভোট নিয়ে প্রচারণার পরিকল্পনা। রাজনীতি অর্থনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি। চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ, দাবি জামায়াতের। এবং ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতা জরুরি, বললেন বিশেষজ্ঞরা। ভবন নির্মাণের আগে সমন্বিতভাবে নকশা প্রণয়নের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।